প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্য দেখবার জন্য। আপনারা ভালো আছেন, আপনারা ভালো থাকবেন এই প্রত্যাশা নিয়েই শুরু করছি। আজকে আমরা আলোচনা করব হার্ট ফেইলিউর। হার্ট ফেইলিউর কী, কেন হয়, চিকিৎসা কী, এই বিষয়গুলো বিস্তারিত বলবেন। আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ খালিকুজ্জামান। তিনি অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, কার্ডিওলজি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড হাসপাতাল, ঢাকা। ডাক্তার মোহাম্মদ খালেকুজ্জামান একজন হৃদরোগ বিশেষজ্ঞ। 1967 সালের 30 জুন নরসিংদীর শিবপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মনোহরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় দিয়ে শিক্ষাজীবন শুরু করে ফরিদপুরের চরভাদ্রসন হাই স্কুল থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। অতঃপর ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ডাক্তারিকে ব্রত হিসেবে গ্রহণ করে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। ডাক্তার মোহাম্মদ খালেকুজ্জামান 1997 সাল থেকে চাকরি জীবন শুরু করেন। পর্যায়ক্রমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, সিলেট মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ এবং যশোর মেডিকেল কলেজে চিকিৎসা সেবা দিয়েছেন। বর্তমানে হৃদরোগ বিভাগের প্রধান হিসেবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্মরত আছেন। আজীবন স্বাস্থ্যসেবা দিয়ে যেতে চান রোগী বান্ধব এই চিকিৎসক। স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আমরা কিন্তু অনেক ফেইলিউর জানি, কিন্তু হার্ট ফেইলিউর মনে হয় আমাদের যে হার্ট ফেল করেছে, রুগী মারা গিয়েছে। আসলে হার্ট ফেইলিউর কি? আসলে হার্ট ফেইলিউর, রেনাল ফেইলিউর, রেসপিরেটরি ফেইলিউর, লিভার ফেইলিউর, এই ধরনের ফেইলিউর আমরা শুনে থাকি। কার্ডিও রেসপিরেটরি ফেইলিউর আমরা মৃত্যুর সময় আমরা কিন্তু লিখে থাকি কার্ডিও রেসপিরেটরি ফেইলিউর। আসলে কার্ডিয়াক ফেইলিউর বলতে আমরা যা বুঝাই, ইট ইজ নট অ্যারেস্ট। অ্যারেস্ট বলতে যেটা আমরা বুঝি যে হার্ট হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া এবং রুগী যদি চিকিৎসা ইমিডিয়েটলি শুরু না হয় উইদিন সেকেন্ডস, তাহলে রুগী মৃত্যুমুখে পতিত হবে। কিন্তু ফেইলিউরটা হচ্ছে হার্টের যে নিজস্ব ফাংশন, কার্যকারিতা আছে, কার্যকারিতাটা কমে যাওয়া অথবা কিছু কম্পেনসেশন করে কার্যকারিতাটাকে ঠিক রাখা। যেমন হার্টের দুইটা প্রধান ফাংশন, একটা সিস্টোলিক ফাংশন, হার্ট সংকুচিত হয় এবং একই সাথে প্রসারিত হয় বা স্ফীত হয়। সংকুচিত হয়ে পাম্প করে শরীরের যে হার্টের ভিতর যে রক্ত থাকে, এই রক্তগুলোকে শরীরে সব জায়গায় পৌঁছে দেয়, দিয়ে একই সাথে মাথা থেকে পায়ে পাতা পর্যন্ত সব জায়গায় অক্সিজেন, খাদ্য সরবরাহ, এই পাম্পিং অফ ব্লাড দিয়ে এগুলা নিশ্চিত করা হয়। একই সাথে দূষিত রক্তগুলো লাংস থেকে অক্সিজেনেটেড হয়ে এগুলো আবার হার্টে ফেরত আসে। একে গ্রহণ করার জন্য হার্টকে স্ফীত হতে হয়, প্রসারিত হতে হয়, এটাও একটা তার ফাংশন। সুতরাং এই দুইটা ফাংশনে যদি কোনো ধরনের ব্যত্যয় ঘটে, কমে যায়, প্রবলেম হয়, সমস্যার তৈরি হয়, তখন আমরা এটাকে বলছি হার্ট ফেইলিউর। হার্ট ফেইলিউর মানেই আতঙ্কের কিছু নেই। হার্ট ফেইলিউর মানেই হার্ট বন্ধ হয়ে যাওয়া নয়। হার্ট ফেইলিউর হচ্ছে জাস্ট হার্টের ক্ষমতার কিছুটা বিচ্যুতি ঘটা, কমে যাওয়া, সমস্যা হয়। আমরা হার্ট ফেইলিউরের কারণগুলো যদি আমরা ভাবি, আসলে কি কি কারণে হার্ট ফেইলিউর হয়? কারণগুলো যদি আমরা ধরি, তাহলে সর্বপ্রথম যে কারণটা সবাই আমরা জানি এবং সচরাচর ঘটে থাকে, সেটা হচ্ছে হার্টের রক্তনালীতে ব্লক থেকে হার্টের যে রোগের সৃষ্টি হয়। এটা হতে পারে অ্যাকিউট স্টেজ বা হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে একটা মানুষের হার্ট ফেলিউর হতে পারে। সেটা হলো সাডেন অনসেট, হঠাৎ করে হবে, প্রচণ্ড শ্বাসকষ্ট অ্যাটাকের সাথে সাথে। তাহলে একটা হলো হার্টের রক্তনালীতে ব্লক, অ্যাকিউট। আরেকটা হলো যে আস্তে আস্তে হার্টের রক্তনালীতে ব্লক বাড়লো, হার্টের মাংসপেশিগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে গেল, তারপর মানুষ আস্তে আস্তে সমস্যাগুলো তৈরি হয়ে একসময় হার্ট ফেলিউর হলো। সেটাকে আমরা বলছি ক্রনিক করোনারি সিনড্রোম থেকে হার্ট ফেলিউর, আরেকটা হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম থেকে হার্ট ফেলিউর। তার মানে হার্টের রক্তনালীর ব্লক। দুই, হার্টের মাংসপেশির যদি কোনো সমস্যা হয়, কিছু রোগ আছে যেগুলো শুধু হার্টের মাংসপেশিকেই ইনভলভ করে, মানে কার্ডিয়াক মাসলকে, সেগুলোকে আমরা বলছি কার্ডিওমায়োপ্যাথিস, সেটা একটা বড় কারণ। হার্টের মাংসপেশিতে যদি কোনো কারণে ইনফেকশন হয়, যেমন এটাকে বলছি আমরা মায়োকার্ডাইটিস, কোনো কারণে যদি হার্টের মাংসপেশি ইনফেকশন হয়ে নষ্ট হয়ে যায়। তারপরে আমরা শুনে থাকি যে বাতজোড়জনিত হৃদরোগ অথবা ভালভের রোগ। হার্টের ভালভে যদি কোনো কারণে সমস্যা থাকে, সেই সমস্যাগুলো বাতজোড় থেকে তৈরি হতে পারে, অথবা জন্মগতভাবে হার্টের ভালভে কোনো সমস্যা থেকেও হার্ট ফেলিউর হতে পারে। আর তারপরে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ। জন্মগত কিছু হৃদরোগ আছে, ফুটা, আমরা বলি এএসডি, ভিএসডি, পিডিএ, বিভিন্ন ধরনের আরও ডিওআরভি, টিজিএ, এই ধরনের কিছু কনজেনিটাল রোগ আছে, কমপ্লেক্স, যেগুলোর একটা সময় পরে এরা
হার্ট ফেলিওর ডেভেলপ করে। এছাড়া কিছু হরমোনাল রোগে হতে পারে, অ্যানিমিয়ার জন্য হতে পারে, কিছু নিউট্রিশনাল কারণে হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে ড্রাগের জন্য হতে পারে, পার্টিকুলারলি অ্যান্টি ক্যান্সার ড্রাগ বলি। তো সব মিলে আমরা যদি বলি হার্ট ফেলিওর আসলে বিভিন্ন ধরনের হার্টের রোগের একটা চূড়ান্ত খারাপ পরিণতি। হার্ট ফেলিওরকে আপনারা কয় ভাগে ভাগ করে থাকেন? হার্ট ফেলিওরকে আমরা বেসিক্যালি ভাগ করি অনেকভাবে। একটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট যেটা আমরা ডেফিনেশন সহকারে ভাগ করি ইজেকশন ফ্র্যাকশন দিয়ে, হার্টের পাম্পিং অ্যাকশন দিয়ে। এটাকে আমরা বলি লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন। এখন অনেক শ্রোতা সাধারণ বা দর্শকরাও অনেকেই জানেন যে হার্টের পাম্প বা হার্টের ক্ষমতা আমার কমে যাচ্ছে, অথবা আগে কত ছিল এখন কত, অনেকে বলেন। তো ওইটা দিয়ে করা হয়। এটার মধ্যে যদি লেস দেন 40% যদি হয় সেটা আমরা বলছি হার্ট ফেলিওর উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে 41 to 49% যদি ইজেকশন ফ্র্যাকশন হয়, এটাকে আমরা বলছি হার্ট ফেলিওর উইথ মিড রেঞ্জ ইজেকশন ফ্র্যাকশন। যদি 50%-এর বেশি হয়, 51 টু মোর, তখন আমরা বলছি হার্ট ফেলিওর উইথ প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন। এই একটা ক্লাসিফিকেশন। তারপরে যদি আমরা অন্য ভাগে ভাগ করি অ্যাকিউট, হঠাৎ করে হার্ট ফেলিওর, আর একটা হচ্ছে ক্রনিক, আস্তে 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 ওভার ইয়ার্স, মান্থস, ইয়ার্স টুগেদার যদি হয়। আর এটা বলি সিস্টোলিক হার্ট ফেলিওর, তার মানে পাম্পিং যদি সমস্যা হয়, যে পাম্পিং ক্ষমতা কমে যাচ্ছে। আরেকটা ভ্যারাইটিস হচ্ছে যে রিসিপশন ক্ষমতা, হার্ট প্রসারিত হয়ে স্ফীত হয়ে ব্লাডগুলোকে অ্যাকসেপ্ট করতে পারে না, স্টিফ হয়ে যাচ্ছে, সেটাকে বলছি আমরা ডায়াস্টোলিক হার্ট ফেলিওর, সিস্টোলিক হার্ট ফেলিওর, ডায়াস্টোলিক। কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি হাই আউটপুট ফেলিওর, মানে হার্ট ইজ পাম্পিং মোর, ইজেকশন ফ্র্যাকশন অনেক ভালো, কিন্তু হাই আউটপুটের পরও একটা ফেলিওর হচ্ছে, যেগুলো আমরা বলি থাইরয়েড ডিজঅর্ডার, থাইরোটক্সিকোসিস, প্রেগনেন্সি, তারপরে অ্যানিমিয়া, বেরিবেরি, এগুলোতে যা হচ্ছে এগুলো হাই আউটপুট। এখানে হার্টের পাম্পিং ইজ নট দ্য প্রবলেম, কিন্তু ফেলিওরে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে লো আউটপুট ফেলিওর, যেমন হার্টের মাংসপেশির রোগ, ও আস্তে আস্তে রোগাক্রান্ত হয়ে দুর্বল হয়ে যাচ্ছে, পাম্প করতে পারছে না, এবং তখন আমরা বলছি এটাকে লো আউটপুট ফেলিওর। সুতরাং অ্যাকিউট হার্ট ফেলিওর, তারপরে হচ্ছে ক্রনিক হার্ট ফেলিওর, তারপর আমরা ভাগ করছি হাই আউটপুট, লো আউটপুট ফেলিওর, তারপরে বললাম যে ফরওয়ার্ড ফেলিওর, ব্যাকওয়ার্ড ফেলিওর। শুধুমাত্র অ্যানিমিয়া থেকে হার্ট ফেলিওর হতে পারে, অথবা অ্যানিমিয়া একটা প্রভোকেটিং ফ্যাক্টর বা একটা কারণ হিসাবে উদ্ঘাটিত হতে পারে, যে হার্ট ফেলিওর হওয়ার একটা মূল কারণ অ্যানিমিয়া, তার সাথে তার হয়তো অন্য প্রবলেম আছে, অ্যানিমিয়া এটা প্রিসিপিটেট করতে পারে, সেটাও হতে পারে। কিভাবে বুঝবো, আমাদের রোগীদের কোনো বোঝার উপায় আছে কিনা যে তার হার্ট ফেলিওর দিকে যাচ্ছে? একটা পেশেন্টের শুধু অ্যানিমিয়া হলে যে উপসর্গ হয়, একটা কিডনি রোগীরও যে ধরনের উপসর্গ হয়, একটা রেসপিরেটরি প্রবলেমের রোগীর যে কাছাকাছি ধরনের উপসর্গ, যেমন প্রাথমিকভাবে একটু হাঁটতে গেলে হাঁপিয়ে যাওয়া, আগে উনি হাঁটলে হাঁপাতেন না, এখন হাঁপান। আগে সিঁড়ি পেতে পারতেন 3-4 তলা, এখন দেখা যায় দোতলা উঠতে উনি হাঁপিয়ে যাচ্ছেন। এই যে হাঁপিয়ে যাওয়া, শর্টনেস অফ ব্রেথ, শ্বাসকষ্ট, অনেকে বলে দুর্বল হয়ে যাচ্ছি, অনেকে বলে ফ্যাটিক হয়ে যাচ্ছি, মানে অল্পতেই ক্লান্তি বোধ করা। এই এক। দুই হচ্ছে কারো কারো শরীর ফুলে যায়, বিশেষ করে প্রাথমিক দিকে পায়ে পানি আসে, ফুলতে থাকে, চাপ দিলে দেবে যায়, তারপরে আস্তে আস্তে ওই পানিটা পেটেও আসতে পারে, সমস্ত শরীরেও পরবর্তীতে পানি আসতে পারে। তার হলো প্যালপিটেশন, যে হাঁটতে গেলেই বুক ধরপড় করে, ওটা হার্ট কম্পেনসেট করার জন্য হার্টের গতি বেরিয়ে দেয় তখন। এছাড়া ওই যে ক্লান্তি, ক্ষুধামন্দা, তারপরে একটা সময় পরে আস্তে আস্তে ওজন কমে যাওয়া, এই হচ্ছে হার্ট ফেলিওর থেকে। পাশাপাশি যে কারণে তার হার্ট ফেলিওর হচ্ছে, এই উপসর্গগুলো মাঝে মাঝে খুব প্রকটভাবে তার লক্ষণ দেখা দিতে পারে, যেমন অ্যানজাইনা, ব্লকের যদি সমস্যা থাকে, পাশাপাশি হাঁটতে গেলে বুকে চাপ, ব্যথা, এগুলো হতে পারে। হার্ট কিছু অ্যারিথমিয়া জনিত রোগ আছে, হার্টের রোগের সাথে এগুলো অ্যাসোসিয়েটেড থাকে, হুট করে পালস বেড়ে গেল, বুক ধুক 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 শুরু হলো। তারপর অনেক সময় স্যার রুগীরা এসে কমপ্লেন করে যে আমি শুতে পারি না, শুতে গেলেই আমার কাশি উঠে যায়, বা আমি শুতে পারছি না, সে বসে থাকে বা উঁচুতে শোয়। এটা আসলে কি কারণে হচ্ছে? শ্বাসকষ্টের একটা পর্যায়ে প্রাথমিকভাবে হাঁটলে হাঁপিয়ে যাবে, তারপর একটা পর্যায়ে দেখা যাবে অল্প হাঁটলে হাঁপিয়ে যাচ্ছে, তারপরে এক পর্যায়ে দেখা যাবে বসে থাকলেও তার শ্বাসকষ্ট হচ্ছে। এই শ্বাসকষ্টের একটা পর্যায়ে, এটাকে আমরা বলি লাংসে পানি আসা, একটা পর্যায়ে দেখা যায় শুতে গেলেও তার শ্বাসকষ্ট হচ্ছে। শোয়ার পর একটা বিশেষ মেকানিজমে লাংসের মধ্যে প্রচুর ব্লাড চলে যায়, ওখানে পানি জমা হয়, পানিটা বেড়ে গেলেই শ্বাসকষ্ট হয়, দম বন্ধ হয়ে যায়, বসে যায়। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় রোগী রাতের বেলায়, মাঝরাত অথবা শেষ রাত্রে হঠাৎ করে শ্বাসকষ্ট, কাশি হয়ে
ঘুম ভেঙে যায়, উঠে বসে পড়েন, একটু বসে জানলা খুলে দেন, একটু হাঁটাহাঁটি করেন, তারপর আবার আস্তে আস্তে ভালো হয়ে যান। এটাও হার্ট ফেলের একটা প্রাথমিক লক্ষণ। আমাদেরকে চিন্তা করতেই হয় যে প্রবাবলি দি পেশেন্টের হার্ট ফেলিওর ডেভেলপ হবে। আপা 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত? ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজেন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজেন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজেন 28 4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল। হার্ট ফেলিওর নিয়ে আপনার সাসপিশন আছে বা আপনি সন্দেহ করছেন তার হার্ট ফেলিওর হয়েছে, আমরা নিশ্চিত হব কি করে? একটা হচ্ছে যে যখন তার উপসর্গগুলো বলবে তখন আমরা তাকে পরীক্ষা করে দেখব ওনার শরীরে এই ধরনের সাইন সিমটম আছে কিনা। সে রাইট হার্ট ফেলিওর, লেফট হার্ট ফেলিওর, দুই ধরনের হার্ট ফেলিওর আছে অন্যভাবে যদি আমরা বলি। কিছু সাইন রাইট হার্ট ফেলিওর জন্য হবে, কিছু সাইন লেফট হার্ট ফেলিওর জন্য হবে। আরেকটা বলছি আমরা বাইভেন্ট্রিকুলার ফেলিওর, দুই দিকের ফেলিওরও একসাথে হতে পারে, অথবা এটাকে আমরা বলি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর। তো সেক্ষেত্রে পায়ে পানি, লিভারটা বড় হয়ে যায়, আমরা বলি অ্যানলার্জ টেন্ডার লিভার, লিভারটা বড় হয়ে যাবে এবং ডান দিকে তার ব্যথা করবে, পেটে পানি আসতে পারে, পায়ে পানি আসতে পারে। তারপরে আমরা বলি পেরিফেরাল সাইনোসিস, তার হাত পায়ের ডিস্টাল পার্টগুলো, আঙ্গুলগুলো দেখা যাবে নীলাভ হয়ে যাচ্ছে, পালস বেড়ে যাবে, ব্লাড প্রেশার কমে যেতে পারে কিছু ক্ষেত্রে, আবার বাড়াটাও হতে পারে। আমরা দেখব নেকের মধ্যে নেকের রক্তনালীগুলো প্রমিনেন্ট হয়ে থাকে। তার লাংসে আমরা যখন দেখি, লাংসে দেখবো যে ক্রিপিটেশন বলে আমরা। তো এতগুলো সাইন দেখার পরে তখন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হয়ে যে আসলে তার হার্ট ফেলিওর আছে কিনা। এর মধ্যে আমরা হার্টেও যদি পরীক্ষা করে দেখবো যে হার্টে ভালভের সমস্যা থাকলে ভালভের কিছু এক্সট্রা সাউন্ড পাচ্ছি, কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে তার কিছু সাইন থাকে, হার্টের যে আমরা প্রিকোর্ডিয়াম বলি এখানে দেখা যায় যে লাফাচ্ছে, পালসেশন পাচ্ছি, তারপরে কান দিয়ে শুধু স্টেতো দিয়ে শুনি আমরা মারমার পাবো। এগুলো দেখার পরে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার মধ্যে যাই যে তার আসলে ঘটনাটা কি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা যদি আমরা বলি সেটা হচ্ছে রক্তের একটা পরীক্ষা, NT-proBNP বলি আমরা। এটা মোটামুটি বড় বড় শহরগুলোতে এখন অ্যাভেলেবল। NT-proBNP দেখে আমরা বুঝতে পারি এটা যে তার লাংসের সমস্যা থেকে শ্বাসকষ্ট হচ্ছে না হার্ট থেকে শ্বাসকষ্ট হচ্ছে, অথবা অন্য কারণ থেকে হার্টের শ্বাসকষ্ট হচ্ছে কিনা আমরা বুঝতে পারি, হার্ট ফেলিওর থেকে হচ্ছে কিনা। NT-proBNP যদি বেড়ে যায়, বাড়াটা নির্ভর করে কোন লেভে করা হলো, তার লেভেল কত, প্লাস বয়স অনুযায়ী ভাগ করা থাকে। তো NT-proBNP যদি বেড়ে যায় তাহলে আমরা ভাবি যে এটা হার্ট ফেলিওর থেকে শ্বাসকষ্ট হচ্ছে, অন্য সমস্যা থেকে না। এটা একটা স্ক্রিনিং টেস্ট হিসাবে আমরা ধরে নিই। এছাড়া ইসিজি করি, ইসিজি করে আমরা হার্টের যদি হাইপারটেনশন থাকে চেম্বার এনলার্জমেন্টের ফিচার পাবো, কার্ডিওমায়োপ্যাথি হলে ফিচারটা পাবো, কিছু অ্যারিথমিয়া থাকলে পাবো। তারপর আমরা এক্স-রে করি, যদিও এটা সিম্পল টেস্ট কিন্তু এটা অনেক গুরুত্ব বহন করে। লাংসের শ্যাডোয়িং দেখে আমরা বুঝতে পারি লাংসে পানি আসছে। একই সাথে হার্টের যে মার্জিন, হার্টের যে শ্যাডো, এনলার্জমেন্ট দেখেও আমরা বুঝতে পারি যে হার্টের সমস্যা থেকে লাংসে পানি আসছে। তারপরে যদি অ্যাভেলেবল থাকে আমরা ইকোকার্ডিওগ্রাফি করি। ইকো একই সাথে ডায়াগনোসিস করতে পারে তার হার্ট ফেলিওর আছে কিনা, একই সাথে ক্লাসিফাই করতে পারে এটা কি মিড রেঞ্জ না নর্মাল রেঞ্জ ইজেকশন ফ্র্যাকশন দিয়ে হার্ট ফেলিওর, না রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন হার্ট ফেলিওর। একই সাথে কারণ নির্ণয় করা যায়, তার ভালভ কেমন, ভালভে কোনো লিক আছে কিনা, ভালভে কোনো স্টেনোসিস ন্যারোয়িং হয়ে গেল কিনা, চিকন হয়ে গেল কিনা। কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে তাহলে সেটাও ইকোর মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারবো। হার্টে যদি ব্লকজনিত কারণে হয়ে থাকে, অ্যাটাক হয়ে থাকে, ওর মাধ্যমে আমরা সাজেস্টিভ ফিচার পাবো, ব্লকের ইনডাইরেক্ট কিছু ফিচার পাবো। সুতরাং কার্ডিওমায়োপ্যাথি যদি হয় তাও পাবো, অ্যানিমিয়ার জন্য হলে হার্ট ভালো থাকবে। তো অনেকগুলো ইকোকার্ডিওগ্রাফি করে আমরা একই সাথে তাকে ডায়াগনোসিস, ক্লাসিফিকেশন এবং একই সাথে কারণ নির্ণয় করতে পারি। সুতরাং এই পরীক্ষাটা ফর হার্ট ফেলিওর ডায়াগনোসিস ভেরি ইম্পর্টেন্ট টেস্ট। এরপরেও যদি ডাউট থাকে তখন কারণ নির্ণয় করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে আমরা স্ট্রেস টেস্ট করি, করোনারি এনজিওগ্রাম করি, আইদার সিটি করোনারি এনজিওগ্রাম অথবা ডাইরেক্ট এনজিওগ্রাম। এবং মাসেল যদি ডিজিজ হয় সেক্ষেত্রে কার্ডিয়াক এমআরআইয়ের একটু রোল আছে, এমআরআই বলি। এমআরআই সবাই জানেন যে ব্রেনের এমআরআই হয়, স্পাইনের এমআরআই হয়, হার্টেরও এমআরআই হয়। হার্টের এমআরআইয়ের মাধ্যমে হার্টের মাংসপেশির রোগ, ব্লকেজের রোগ আমরা ধরতে পারি।
তারপরেও যদি সন্দেহ হয় আমরা তখন বলি যে এন্ডোমাইকার্ডিয়াল বায়োপসি, হার্টের মাংসপেশি থেকে বায়োপসি করা নিয়ে বায়োপসি করেও এটিওলজি আমরা ডিটেক্ট করতে পারি কোন কারণে প্রবলেমগুলো হচ্ছে। কাজেই টেস্ট, অনেক টেস্ট, কিন্তু আমাদের ফর প্র্যাকটিক্যাল পারপাস আমরা ইসিজি, ইকো, চেস্ট এক্সরে, এই তিনটা হচ্ছে মেইন। আর ইসিজি, ইকো, চেস্ট এক্সরে। সিবিসি করে আমরা অ্যানিমিয়া সেকেন্ডে দেখব, রেনাল ফাংশন টেস্ট করে আমাদের দেখতে হবে, ট্রিটমেন্ট লাইন ঠিক করার জন্য আমাদেরকে রেনাল ফাংশন, লিভার ফাংশন টেস্ট করতে হবে, ইলেকট্রোলাইট করতে হবে, লিপিড প্রোফাইল, কোলেস্টেরল প্রোফাইল। লিপিড প্রোফাইলে সরাসরি ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টের জন্য খুব প্রয়োজন নাই। যদি করোনারি আর্টারি ডিজিজ বা আমরা যেটা বলছি ব্লকের রোগী যদি হয়, সেক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে আমাদের ম্যানেজমেন্ট পারপাস। এই হার্ট ফেলিয়ার আসলে ট্রিটমেন্ট কিভাবে করেন? ট্রিটমেন্টটা হচ্ছে বহুমুখী, মাল্টি ডাইমেনশনাল। এক, দুই হচ্ছে দীর্ঘমেয়াদী, অনেক লম্বা সময় ধরে প্রায় সারা জীবনই ওষুধ খেয়ে যেতে হয়। তবে এখনকার চিকিৎসা, আধুনিক চিকিৎসা পদ্ধতিতে একটা মানুষ খুব ভালো থাকতে পারে। হার্ট ফেলিওর হলেও উইথ ট্রিটমেন্ট মনে হবে যে নতুন হার্ট ফিরে পেলাম। যারা চিকিৎসা নিচ্ছেন আধুনিক চিকিৎসা, অনেকে বুঝতে পারেন যে আমি মনে হচ্ছে যে নর্মাল লাইফেই ফেরত গেলাম। তো যেটা বলি আমরা যে মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে একটা হচ্ছে ওষুধ ছাড়া জীবন ধারণের পদ্ধতিকে কিছু মডিফাই করে হার্টের উপর লোড কমিয়ে আমরা চিকিৎসা দিই। এক, দুই হচ্ছে কিছু ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, ওষুধপত্রের মাধ্যমে তার হার্টটাকে লোড কমিয়ে দিয়ে তার ফেইলোরের যে এগুলো আমরা ইমপ্রুভ করার চেষ্টা করি। তিন, ইন্টারভেনশনাল ট্রিটমেন্ট বলি আমরা, এর বিভিন্ন পার্ট আছে। যেমন তার যদি ব্লকেজের সমস্যা থাকে আমরা চেষ্টা করি ব্লকেজ ছুটাই দিতে পারলে রিং হোক, বাইপাস হোক, ইমপ্রুভ করে যায় হার্ট ফেলিওর। তারপরে একটা সময় পরে যখন সব কিছু ফেল হয়ে যায়, মেডিকেল ট্রিটমেন্ট ফেল, তারপর হচ্ছে তার জীবন পদ্ধতির পরিবর্তন করেও ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তখন কিছু ইন্ডিকেশন আছে, স্পেশাল ফিচার আছে, যেগুলো দেখে আমরা কিছু ডিভাইস থেরাপি দিই। আচ্ছা, এর মধ্যে আমরা বলে থাকি আইসিডি অর এআইসিডি, তারপরে বলে থাকি সিআরটি অর সিআরটিডি অর সিআরটিপি। এগুলো বেশ খরচ সাপেক্ষ, ব্যয়বহুল চিকিৎসা। তারপরে যদি না হয় আমরা বলি সার্জিক্যাল ট্রিটমেন্ট। এর মধ্যে ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস বলি আমরা, হার্টকে একটা ডিভাইস দিয়ে অ্যাসিস্ট করা ফর ফাংশনিং। এগুলো টেম্পোরারি মেজার। আলটিমেটলি আমরা বলি যে কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন বা হার্টকে বদলে ফেলা, যেটা অত্যন্ত ব্যয়বহুল এবং পৃথিবীর সব দেশে হয়ও না, আমাদের দেশে এখনও চালু হয়নি। তো আমাদের দেশে অ্যাসিস্ট ডিভাইস পর্যন্ত চালু হয়েছে, আমাদের দেশে ডিভাইস ইমপ্লান্টেশন খুব ফ্রিকুয়েন্টলি হচ্ছে। সুতরাং আমরা সহজ ভাষায় ভাগ করে বললে মেডিকেল ট্রিটমেন্ট, ইন্টারভেনশনাল ট্রিটমেন্ট অ্যান্ড সার্জিক্যাল ট্রিটমেন্ট। তো সেক্ষেত্রে সার্জিক্যাল ট্রিটমেন্ট তো আমাদের দেশে এখনও কার্ডিয়াক ট্রান্সপ্লান্ট তো এখনও হয়নি, বা আমরা হয়তো ওদের ভবিষ্যতে হবে। কিন্তু যে জিনিসটা আপনি বললেন যে ডিভাইস, তো এটা কি আমাদের দেশে কি হচ্ছে এবং এটা কি সব জায়গায় আছে কিনা এবং ব্যয়বহুল কিনা? হ্যাঁ, ডিভাইস থেরাপির কয়েকটা জিনিস। একটা হচ্ছে যে সবার জন্য জেনে রাখা ভালো যে চিকিৎসা শেষ নেই, হতাশ হওয়ার কোনো কারণ নেই। যেখানে যে চিকিৎসার প্রয়োজন পড়বে আপনার কার্ডিওলজিস্ট আপনাকে সেই চিকিৎসার সুযোগ করে দিবেন অথবা বলে দিবেন যেখানে সুবিধা হয়। মেডিকেল ট্রিটমেন্ট যদি কেউ ফেল করে তখন আমরা ডিভাইস থেরাপির চিন্তা করি। ডিভাইস থেরাপির কিছু ইন্ডিকেশনের মধ্যে যদি পড়ে যায় আমরা অ্যাডভাইস করি। এখন ডিভাইস থেরাপির সমস্যা দুইটা, একটা হচ্ছে অ্যাভেলেবিলিটি, কস্ট, আরেকটা হচ্ছে রেসপন্স। এখন ওটা দিলে কি হবে? দিলেই কি আমি ভালো হয়ে যাব? দিলেই কি ওটা হার্টকে ভালো করে ফেলবে? নো। এখানে হার্ট যেভাবে আছে সে থাকবে ওই রকমই, কিন্তু এই ডিভাইসটা আপনাকে আপনার হার্টকে সাহায্য করবে। হার্ট বিপদের সময় সে সাহায্য করবে। যেমন সে সংকুচিত হওয়ার ক্ষমতা কমে গেছে, পাম্পিং অ্যাকশন, ও দুই দিক থেকে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটাকে অল্টার করে, সিনক্রোনাইজ করে, সামঞ্জস্য করে ও হার্টের পাম্পিংটা বাড়ানোর চেষ্টা করবে। কিন্তু হার্টের যে রোগটা হয়েছে সেটাকে সে ভালো করতে পারবে না। প্রফেসর ডাক্তার খালেকুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনার এই মূল্যবান ইনফরমেশনগুলো আমরা জানলাম আপনার থেকে। যারা হার্টের রোগী আছে, যারা হার্ট ফেলিয়ারের রোগী আছে, তাদের জন্য অনেক কাজে আসবে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা হার্ট ফেলিয়ারে ভুগছেন, দেরি না করে একজন বিশেষজ্ঞ কার্ডিওলজিস্টের সাথে পরামর্শ করুন। এবং অনেক ধরনের চিকিৎসা আমরা জানলাম, মেডিকেল ট্রিটমেন্ট আছে, ডিভাইস ট্রিটমেন্ট আছে, সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে। এই বিষয়গুলো যার জন্য যেটা প্রয়োজন, সেই ক্ষেত্রে হার্টকে ভালো রাখার জন্য সেটাই করা উচিত। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।